আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশ রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজও যথারীতি আমরা করোনা পরিস্থিতির সার্বিক ভালো মন্দ জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, করণীয় সচেতনতার জায়গাগুলো নিয়েও কথা বলবো। তবে তার আগে গত 24 ঘন্টার সর্বশেষ তথ্যগুলো আমরা দিয়ে শুরু করতে চাই, কারণ ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা প্রায় 2,500 ছাড়িয়ে গেছে। সর্বশেষ গত 24 ঘন্টায় সর্বমোট করোনা পরীক্ষা করানো হচ্ছে 10,923 জনকে, যেখানে নতুন আক্রান্ত পাওয়া গেছে 2,709 জন, অর্থাৎ সংখ্যাটি 2 লাখ ছাড়িয়ে, আমি যেটুকু একটু আগে বলছিলাম, 2,02,066 জন মোট আক্রান্ত রোগী রয়েছে বাংলাদেশে। এবং গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 34 জন। আমরা তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত সংখ্যাটি দাঁড়িয়েছে 2,581 জন এবং গত 24 ঘন্টার সুস্থতার হার নিয়ে এই পর্যন্ত সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটাও কিন্তু বেশ সন্তোষজনক বলা যায়। প্রায় 54%, 1,10,098 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই যখন বাংলাদেশের পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি একটু তুলে ধরি, আমরা জানি যে বৈশ্বিক অবস্থান থেকে 1,42,00,000-এর উপরে আক্রান্ত ছাড়িয়ে গেছে। 5,99,000-এর মতো সারা বিশ্বে মানুষ মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে, এবং সুস্থ হওয়ার সংখ্যাটা কিন্তু বৈশ্বিকভাবেও বেশ ভালো। প্রায় 84 লাখ মানুষ ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই অবস্থান থেকে আমাদের সার্বিক চিকিৎসা সেবা ব্যবস্থা, অন্যান্য চিকিৎসা সেবা ব্যবস্থাগুলো নিয়েও আজকে কথা বলবো, সচেতনতার জায়গাগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিও থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন যারা মোল্লা জালাল, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাথে অনলাইন সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, এবং আমাদের সাথে সংযুক্ত হবেন ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনাটি শুরু করতে চাই অধ্যাপক ডক্টর এম.এ. আজিজের কাছ থেকে, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। জনাব আজিজ, আমরা প্রথম যে তথ্যগুলো দিয়ে শুরু করছিলাম যে 2 লাখ ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা 2,581 জন এবং সুস্থ সংখ্যা 1 লাখের ওপরে। সার্বিকভাবে প্রথমে একটু বাংলাদেশের অবস্থানটি আপনি কিভাবে দেখছেন সেটি দিয়ে শুরু করব। ধন্যবাদ আপনাকে, দর্শক সবাইকে। দেখুন, এই মুহূর্তে আমাদের দেশের যে সার্বিক চিত্র, আমরা যদি গত 1 থেকে 1.5 মাসের একটা অবস্থান দেখি, সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা একদম একই লেভেলে কার্ভে যাচ্ছে, একই একটা ফ্ল্যাট কার্ভে যাচ্ছে। এবং গত 8-10 দিন যাবত যদি আমরা আবারও দেখি যে সুস্থতার হার অনেকটা বেড়ে গেছে। সুস্থতার হার আগে ছিল আমাদের 38 থেকে 42%-এর মধ্যে, এখন সেটা 54 ক্রস করছে। এবং আপনারা দেখেন এই কিছুদিন যাবত সরকার WHO গাইডলাইনে যখন এই টেস্টের নিয়মটা চেঞ্জ করলো, যে দ্বিতীয়বার তৃতীয়বার একই ব্যক্তির সুস্থতার মাপকাঠির ক্ষেত্রে পরীক্ষা করানোর দরকার নাই, কিংবা ফিসের বিধিনিষেধ আনলো, তখন কিন্তু আবার এই সংখ্যাটা, টেস্টের সংখ্যাটা কমে আসলো, কিন্তু শনাক্তের সংখ্যা বেড়ে গেল। এতে সুবিধা হলো যে যারা উপসর্গবিহীন তারা পরীক্ষা করতে যেতে পারছে না। পাশাপাশি এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে, কিন্তু আমাদের দেশে আর্থসামাজিক অবস্থায় 200 টাকা 500 টাকা খুব একটা বেশি ফি না। বাট যারা দরিদ্র, গরিব, রোগী, বিজিএফ কার্ডধারী কিংবা মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, তাদের বেলায় সেই বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি এটাও সত্য যে 500 টাকায় একজনকে বাসায় নিয়ে এসে স্যাম্পল আনা, পরীক্ষা করা, যাতায়াতের কষ্ট বেড়ে যায়, এবং একটা রোগী যদি কোভিডে আক্রান্ত থাকে, যাতায়াতের পথে যে সংক্রমণ ছড়ায় এটাও কমে যায়। এদিক দিয়ে এটা ভালো, এবং আমি মনে করি যে শনাক্তের সংখ্যাটা এই কারণেই বাড়ছে। সার্বিক এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে দেখেন প্রায় 4 মাসের উপরে হয়ে গেল। এই 4 মাস যাবৎ আমরা এই একই রকম আমরা ফাইটে আছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমরা মোকাবেলা করে টিকে আছে বলতে পারবো। অন্যান্য দেশ যদি দেখেন, ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশ দেখেন 40 দিন, 42 দিন, 52 দিন, 55 দিন এরকম একটা পিকে গিয়ে নেমে আসছে। কিন্তু ওই সময়টাতেই তারা কিন্তু টাকাটা সামলাতে পারেন, এই কোভিডের টাকাটা। আমরা কিন্তু এটা গর্ব করি বলা যায়, আমাদের দেশের ব্যবস্থাপনা সব মিলেই আমরা কিন্তু গত 1 যুগে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে, আমরা কিন্তু এই ধাক্কা সামলিয়ে এখনো মোকাবেলা করে যাচ্ছি। আলোচনা সমালোচনা থাকতেই পারে এই ম্যানেজমেন্টে, কিন্তু আমরা কিন্তু একটা পর্যায়ে আছি। সার্বিক বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে সরকার এই সফলতার দিকেই যাচ্ছে, সংক্রমণের কমে আসছে। কিন্তু
আমাদের এই স্বাস্থ্য সেক্টরে এই যে আমাদের চিকিৎসা পদ্ধতি, এটা আমার মনে হয় যে চিকিৎসকরা আগের চেয়ে অনেক এফিসিয়েন্ট, দক্ষ, তাদেরও কনফিডেন্স ফিরে পেয়েছে এবং মানুষও, জনগণও কিন্তু ওরিয়েন্টেড। এখন দেখেন হাসপাতালের শয্যা সংখ্যা খালি, তারা টেলিমেডিসিনে অভ্যস্ত, তারা অনেক সচেতন হয়েছে, তারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। এবং এটাও সত্য যে WHO গাইডলাইনে 85% লোক বাসায় বসে চিকিৎসা নিতে পারে। সব মিলেই আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু ভালোর দিকেই যাচ্ছি। সামনের যে চ্যালেঞ্জটা কোরবানির, এটা যদি আমরা পার করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এই কার্ভটাই একটা নিচের দিকে নেমে আসবে বলে আমার মনে হয়। ডক্টর আজিজ, আরেকটা ছোট প্রশ্ন, ছোট উত্তর চাইবো যে সার্বিক চিকিৎসা ব্যবস্থা আমরা বলছিলাম 4-5 মাস অতিক্রম হয়ে গিয়েছে, অন্যান্য রোগীরা চিকিৎসা সেবা হয়তো বা ধৈর্য ধরে বলছেন যে একটু ভালো হলে আমরা করাবো, বা ডাক্তারও সেই জায়গাটায় চেষ্টা করছেন, অন্যান্য রোগীরা সেই চিকিৎসা সেবা কিছুটা হলেও শিথিলতার দিকে যাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় নেই, সেটা আপনি কিভাবে দেখেন? দেখুন, একটু যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, একটু সামগ্রিক চিন্তা করি, আমরা উন্নত সব দেশের কথাই চিন্তা করি, আশেপাশের দেশের কথা চিন্তা করি, এই মহামারী কোভিড-19 এটা আমাদের একটা সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা ছিল, ইন জেনারেল আমাদের সব সরকারে যা থাকে। এই জায়গাটায় যখন একটা মহামারী এই নর্মাল স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকে পড়ে, তখন কিন্তু এটা স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা থাকে না, এবং তখন এটা প্রায়োরিটি থাকে, এই মহামারী প্রতিরোধের প্রায়োরিটি থাকে। তখন সঙ্গত কারণেই এই কোভিডের যে মহামারীর যে রোগ, এই রোগের কারণেই অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক থাকে। এটা আমাদের দেশে না, অন্যান্য সব দেশে কোভিডে যখন তারা আছে, অন্যান্য ব্যবস্থাটা থাকে না। যেমন সাধারণ প্র্যাকটিস, সাধারণ হাসপাতাল, তখন সবাই এনকারেজ করে যে আপনারা ঘরে বসে চিকিৎসা নেন, খুব জরুরি না হলে হাসপাতাল আসবেন না, ইমার্জেন্সি অপারেশন না হলে আসবেন না, কিংবা জরুরি প্রসিডিউর যতটুকু ওষুধ খেয়ে থাকা যায় থাকে। এটা কিন্তু মানে অস্বাভাবিক না, এটাই WHO স্বীকৃত স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা কেন স্বাভাবিক হচ্ছে না, কিন্তু এটা সম্ভব না। যে চিকিৎসকরা ওই হাসপাতালে স্বাভাবিক অবস্থায় সার্ভিস দিত, তারা এই কোভিড এর কারণে তাদের বিভিন্ন শিফটিংয়ে নতুন পদ্ধতিতে কাজ করতে হচ্ছে। সুতরাং তারা কিন্তু এই স্বাভাবিক ব্যবস্থায় যাইতে পারছে, তারা কিন্তু আর প্র্যাকটিসও যাইতে পারতেছে না, কারণ এই 7 দিন 14 দিন কাজ করে 14 দিন হাসপাতাল হোটেলে থাকা, তারা কিন্তু প্র্যাকটিসও বসতে পারতেছে না। সুতরাং স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থাটা কোভিড এর সময় থাকবে, এটা মেনে নিতেই হবে, ঠিক না, মেনে নিতে হবে। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা এবার একটু ফিরে যেতে চাই ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। জনাব আশিস, আমরা জানি যে আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর একটা যথেষ্ট বড় অবদান রয়েছে, সেগুলো নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারপর আমি বলবো যে যথেষ্ট অবদান রয়েছে। এই করোনা মহামারীর পরিস্থিতিতে আমরা যেটা আলোচনা করছিলাম, সার্বিক অবস্থানটি অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা, কোভিড রোগীদের চিকিৎসা সেবা, আমরা জানি যে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ও করোনা রোগী সেবায় নিয়োজিত রয়েছে, একটু অবস্থানটা যদি তুলে ধরেন। ধন্যবাদ 21 টিভিকে এবং 21 রাতকে। যে প্রশ্নটি করা হয়েছে যে ইউনিভার্সাল মেডিকেল কলেজকে দিয়ে আমি শুরু করি, যে আমাদের হাসপাতালটি কিন্তু কোভিড ডেডিকেটেড না, আমরা একটি মিক্সড হসপিটাল, অর্থাৎ আমাদের এখানে নন কোভিড, কোভিড সবকিছু চিকিৎসা আমরা চালু রেখেছি। যে কথাটি আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই বলছিলেন যে কোভিড সিচুয়েশনে নন কোভিড একটু শিথিল হয়ে যায়, কারণ ডাক্তারদের কোয়ারেন্টাইনে যেতে হয়, প্র্যাকটিস করতে পারেন না। এই ব্যাপারগুলিকে মাথায় রেখেই আমরা আমাদের হাসপাতালটিকে একটি বিশেষভাবে চালু রাখার চেষ্টা করেছি। এবং এখানে আপনি একটা কথা শুরুতেই বলেছিলেন যে রোগীরাও কিন্তু খুব প্রয়োজন ছাড়া হাসপাতালে আসতে চাচ্ছে না। এখানে প্রেক্ষাপটটা আমি একটু বলি যে কিছুদিন আগেও যেটি একেবারে একটি ক্রাইসিস ছিল, যে একেবারে কোভিড বিছানা পাওয়া যাচ্ছিল না, চিকিৎসা কি হবে এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে যে চিকিৎসাটি বের হচ্ছে, কালকে WHO আবার রিকমেন্ডেশন করছে না, অথবা পরের দিন আরেকটি ফেলাসি আসতেছে। তো এখন কিন্তু এই চড়াই উতরাই পার হয়ে আমরা একটা মোটামুটি এমন একটা অবস্থানে আসছি, যেমন আমরা এক সময় হচ্ছে কোভিডের কোনো বাইরের পেশেন্টকে নিতে পারতাম না, কারণ আমার বেডই ছিল মাত্র 5টা আইসিইউ বেড কোভিডের জন্য, 10টা ছিল সেন্ট্রাল লাইন অক্সিজেন সহ ওয়ার্ড। এখন আমরা কি করলাম, কোভিডের রেড জোনেই 10টা আইসিইউ বেড করেছি, ইয়েলো জোনে 9টা বেড করেছি আইসিইউ, যেখানে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর, তারপর হচ্ছে হাই ফ্লো নাজাল ক্যানুলা, সিপেপ, বাইপেপ সব সাপোর্ট রেডি করেছি। আমাদের বেডসাইড সেন্ট্রাল লাইন অক্সিজেন সহ ডায়ালাইসিস, মানে কোভিডের জন্য টোটাল ওয়ান স্টপ সেন্টার চালু করেছি। কোভিডের জন্য যে টেস্টের জন্য মানুষের যে দুর্ভোগ ছিল, রাস্তায় ছাতা নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে মানুষ মূর্ছে যেত টেস্ট করার জন্য, সেই জায়গায় আমরা এসি ওয়েটিং রুম করে পার ডে 100 সিটের আলাদা
আমাদের পার্কিং এর কর্নারে আলাদা শেড স্থাপন করেছি বহির্বিভাগ কোভিডের জন্য। সুতরাং আমি যেমন একটা উদাহরণ দিলাম, যেমন অনেক কিন্তু প্রায় 60টির মতো সেন্টার হয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে, যেখানে মানুষ টেস্ট করতে পারে। এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কি একটা অজানা কারণে টেস্ট সংখ্যা কিন্তু যা হচ্ছিল তা কমে গেল। এখন সেটা কি, তাহলে কি রোগী সব ভালো হয়ে গেল, নাকি আর টেস্ট করতে হবে না? নিশ্চয়ই বিষয়টা তা না। এখন হতে পারে যে বিভিন্ন গণমাধ্যমে নেগেটিভ কিছু নিউজের জন্য কোভিড রিলেটেড মানুষের মনে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে এবং একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের চিফ হিসেবে আমি আমার সম্মানিত রোগীদেরকে একটা অনুরোধ করব যে আপনারা প্লিজ টেস্ট করা বন্ধ করবেন না। কারণ আপনি কিন্তু টেস্ট না করলে জানতেও পারছেন না যে আপনি পজিটিভ কিনা। আপনি যদি পজিটিভ হন, আপনার পরিবারের কিন্তু বাকি 5 জন লোকও পজিটিভ হতে পারে। আপনি যদি পজিটিভ হন, আপনি সাথে সাথে হোম আইসোলেশন অথবা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন অথবা অসুস্থ হলে হাসপাতালে চলে আসবেন। অনেকে যেটি করে বাসায় সিলিন্ডার কিনে এই করে সেই করে, এগুলি কিন্তু একেবারে টোটালি ভুল থেরাপি। আপনি বাসায় কতক্ষণ চিকিৎসা করবেন? বাসায় আপনি যখনই শ্বাসকষ্ট হবে তখনই আর বাসায় থাকার কোনো সুযোগ নাই। অনেকে বলে আমি বাসায় তো অক্সিজেন সিলিন্ডার কিনে রেখেছি, পালস অক্সিমিটার দিয়েছি, ভালো কথা। আপনি কি করবেন বাসায়? আপনি বাসায় অক্সিজেন বাড়ালেন, কতক্ষণ বাড়াবেন? আপনার কতগুলি সিলিন্ডার আছে? আপনার যদি আইভি ফ্লুইড দিতে হয় কে দিবে? আপনাকে যদি অ্যান্টিভাইরাল ইনজেকশন দিতে হয় কোথায় পাবেন? সুতরাং শ্বাসকষ্ট শুরু হলে কোনোভাবেই বাসায় থাকার সুযোগ নাই। এবং আমি মনে করবো যে সিলিন্ডার গুলি কিনা হচ্ছে, এগুলি কিন্তু বরং একটা আমাদের বিপদ দিকে আনতে পারে। মজুদ ছিল, মানে বিপদ না, মানে ঘাটতি হবে বরং আমার যখন প্রয়োজন হবে হাসপাতালগুলিতে, তখন বরং ঘাটতি, যার প্রয়োজন সে হয়তো বা পাবে না। জি, এক্স্যাক্টলি। সুতরাং ঘরে সিলিন্ডার দিয়ে চিকিৎসা করা কিন্তু কোনো সলিউশন বলে একজন চিকিৎসক। জনাব আশিস, ছোট্ট একটি প্রশ্ন, যে আপনি শুরুতে বলছিলেন যে এখন অনেক বেড খালি, কিন্তু যখনই রোগীরা হন্তদন্ত বিভিন্ন হাসপাতাল ঘুরছেন, অনেক হাসপাতাল বলছেন খালি নেই, অনেক জায়গা পাচ্ছে না, সেখানে একটি জায়গা থেকে এটি তদারকির কথা অনেকদিন ধরে আমরা বলছি যে কোন হাসপাতালে গেলে জায়গা পাবে, কোন জোনের বাসিন্দা কোথায় যাবেন, সেই জায়গাগুলোর অগ্রগতি কি হয়েছে? আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি যে শুরুতে যে অব্যবস্থাপনা ছিল, হযবরল অবস্থা ছিল, এখন কোভিড চিকিৎসা কিন্তু একটা সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই একটা সামঞ্জস্য চলে আসছে, একটা ডিসিপ্লিন চলে আসছে। বেডের সংখ্যাও বেড়েছে। আপনি দেখবেন আজিজ ভাই প্রজ্ঞা বলেছে যে হাসপাতালগুলিতে বেড সংখ্যা খালি। সেই বেড সংখ্যা আপনি যদি অ্যানালাইসিসে যান, সেই বেড সংখ্যা কোনগুলি খালি? সাধারণ বেডগুলি খালি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কিন্তু অলমোস্ট সব হাসপাতালই ফিল আপ। যারা নতুন আসছে, আপনি যেহেতু আপনাকে একটা কথা কিন্তু বলেছি যে টেস্টের সংখ্যা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কমে গেছে। যখন টেস্টের সংখ্যা কমে যাবে তখন কিন্তু মানুষ এমনিতেও জানতে পারছে না যে উনি কি সংক্রমিত কিনা। না, শ্বাসকষ্ট হলেও উনি কিন্তু বুঝতে পারছে না যে এটা কোভিডের কারণে হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে আপনাকে টেস্ট কিন্তু করতেই হবে। সুতরাং আমি সম্মানিত রোগীদেরকে আবারও অনুরোধ করছি আপনার প্রশ্নের মাধ্যমে যে এই টেস্ট বন্ধ করা কোনোভাবেই কোনো সায়েন্টিফিক বা কোনো বিজ্ঞানসম্মত বিষয় হচ্ছে না। এটা আপনাকে করতেই হবে। কোন হাসপাতাল টেস্ট না করে রিপোর্ট দিয়ে দিল, কিংবা কোন গ্রুপ জালিয়াতির মাধ্যমে রিপোর্ট দিল, এটা কোনো উদাহরণ হতে পারে না। দুজন খারাপের জন্য তো পুরো ব্যবস্থা খারাপ হতে পারে না। রাইট। দুইজন খারাপ মানুষের জন্য, দুইটা খারাপ হাসপাতালের জন্য পুরো বাংলাদেশের স্বাস্থ্যসেবা খারাপ, এটি বলা ঠিক নয়। পুরো বাংলাদেশের এত গৌরবময় স্বাস্থ্যসেবা দায় নিতে পারে না। আমি সম্মানিত রোগীদেরকে আশা করব এবং আবারও বলবো যে চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্যবিধি মেনে রাখার যে বিষয়টি, দূরত্ব অবশ্যই মেনে চলবেন, মাস্ক পরা, গ্লাভস পরা, হাত ধোয়া এবং অবশ্যই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এখনো প্রয়োজন আছে। চিকিৎসকের পরামর্শ নেওয়া। জি, আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মোল্লা জালাল সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। জনাব মোল্লা জালাল, আপনি দুজনের কথাই শুনছিলেন এবং আমরা এই জায়গাগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ সকলেই সবসময় সচেতনতার জন্য আমরা কথা বলে যাচ্ছি। অগ্রগতি, অব্যবস্থাপনা, সীমাবদ্ধতা, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বব্যাপী। একটু যদি আপনার মতামত দেন। ধন্যবাদ। আমি সচিব নেতার কথাও শুনলাম, ডক্টর আশিসের কথাও শুনলাম। এটি সত্য যে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা বা তার যে সক্ষমতা, সেটি একটি মহামারী মোকাবেলা করার মতো ছিল না, নেই। তারপরেও শুরু থেকে আপনি খেয়াল করেন, বাংলাদেশ যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় এই করোনা মোকাবেলার জন্যে ব্যবস্থা নিচ্ছিল,
সেটি সূচনা লগ্নে কিন্তু একটি স্থিতি ছিল, কিন্তু হঠাৎ করেই এই ব্যবস্থাটি এতটা এলোমেলো হইল এবং এতটাই নৈরাজ্যের সৃষ্টি হলো, যেটি এখন বিশ্বব্যাপী বাংলাদেশ একটি উদাহরণ হয়ে গেল। ডাক্তার দুজনই বললেন যে এখন হাসপাতালে বেড আছে কিন্তু রুগী নাই। কেন রুগী নাই? মানুষ কি বাঁচতে চায় না, চিকিৎসা করতে চায় না? আসলে রুগী নাই এ কারণে যে হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না, মানে আস্থাটা তারা পাচ্ছেন না, পায় না চিকিৎসা, আস্থাটা পায়নি। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে টেস্ট কমে গেছে। টেস্ট কমে গেল কেন? কারণ টেস্টের রিপোর্ট পেতে আমরা নিজেরাই সবাই জানে, এই দেশের মানুষ, যে অনেক দিন লেগে যায়। এমনও হয়েছে রোগী মারা যাওয়ার পরে টেস্ট এসছে, রিপোর্ট এসছে, কার পজিটিভ কার নেগেটিভ একটা হযবরল অবস্থা। এটি কোনো একটি ব্যবস্থায় আজকের দিন পর্যন্ত উন্নীত করা সম্ভব হয়নি। এর দায় স্বাস্থ্য সংশ্লিষ্ট কেউই এড়াতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বেসরকারি বলেন সরকারি বলেন, এই মেডিকেল সিস্টেম এবং সায়েন্সের সঙ্গে যারা সংশ্লিষ্ট, এই দায় সরাসরি তাদের নিতেই হবে। কি হচ্ছে, এর সাথে রাষ্ট্রীয় কিছু ব্যবস্থা যেটি এই করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক ছিল। শুরুতে দেখেন লকডাউন কিন্তু মানুষ মেনে নিয়েছিল শুরুতে, তারপরে অজ্ঞাত সব কারণে লকডাউন হয়ে গেল এলোমেলো। এখন এই ঢাকা শহরেই, মানে আমাদের দেশে যখন এই ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন জোন নিয়ে আলোচনা শুরু হয়, তার 1.5 মাস আগে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে 1.5 মাস আগে এই জোনগুলি তারা নির্ধারণ করে ব্যবস্থা নিয়েছিল। এগুলি জানে না, জানা যায় না এমন না, প্রতিনিয়ত মিডিয়াতে এই খবরগুলি এসছে। এত দিনেও এই ঢাকা শহরেও, শুধুমাত্র ঢাকা শহরেও এই কাজটি স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা করতে পারেনি। ফলে কি হয়েছে যে সব মিলিয়েই একটি অনিশ্চিত অবস্থা, পুরো চাপটাই স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা কাজ করছেন চিকিৎসকদের উপরে এসে পড়ছে। এবং এটা আরো কেন, মানুষ দেখেন সবসময় ওষুধে যে সব কাজ করে তা না, মনোবল এবং আস্থাও কিন্তু রোগ নিরাময়ের ক্ষেত্রে একটা বড় বিষয়ক ভূমিকা কাজ করে তারা। জি, ডাক্তার আশিস বললেন গণমাধ্যমের কিছু রিপোর্ট মানুষকে বিভ্রান্ত বা এই জাতীয় কিছু একটা ইঙ্গিত করলেন। আমি এর তীব্র প্রতিবাদ করি। গণমাধ্যম এ পর্যন্ত যথাসাধ্যভাবে মানুষকে সচেতন রাখার জন্য, সচেতন করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য এসছে, হয়তো সেটা বলতে চাচ্ছিলেন। এসছে কেন? সামাজিক ব্যবস্থাটা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না, সেটা রাষ্ট্র ব্যবস্থা সামাজিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় বিধিবিধান যদি সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়, গণমাধ্যম তার বিপক্ষে নয়। যেমন বলি যে উনি বলেছেন যে উল্লেখযোগ্য নয়, আমাদের প্রাচীন লোকেরা বলতো যে 52 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গুচানা পড়লে পুরো দধি নষ্ট হয়ে যায়। এই যে করোনা পরিস্থিতিতে সীমিত সামর্থ্য নিয়ে বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছিল, আপনি দেখেন তুলনামূলকভাবে সংক্রমণ এবং মৃত্যুর হার এখনও এই উপমহাদেশে অনেক দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু একটা মার্জিনাল লেভেলে এখনো আছে। এর মধ্যে আপনি যত টানা ভালো ব্যবস্থা করেছেন, কিছু দুর্বৃত্তায়নের ফলে পুরো ব্যবস্থাটাই এখন বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমার তো সন্দেহ বিশ্বের কোনো দেশ ভালো কোনো ভ্যাকসিন বা টিকা হলে বাংলাদেশকে দিবে কিনা সন্দেহ আছে। কারণ এরকম একটা বৈশ্বিক মহামারী যা চোখে দেখা যায় না, বোঝা যায় না, স্পর্শ করা যায় না, চেনা যায় না, সেটা নিয়েও যদি এত এটা সময় মানুষ যেখানে সব দেশের সব শ্রেণীর মানুষ যেখানে অনেক বেশি মানবিক, সেই সময়ে এই দেশে স্বাস্থ্য সংশ্লিষ্ট লোকজন এই দায় এড়াইতে পারে না। ভাই, এটা সাংবাদিকরা করে নাই, এটা মুদি দোকানদার করে নাই, এটা ইঞ্জিনিয়ার করে নাই বা ডাক্তার করে, মানে কি বলে শিক্ষক করে নাই। এর সাথে ডাক্তার এবং স্বাস্থ্য ব্যবস্থার লোকেরাই জড়িত, সম্পৃক্ত। যে ব্যবস্থাগুলি আজকে পর্যন্ত বার্নিং ইস্যু হয়ে আছে, যে এই যে জাল সার্টিফিকেট, নকল, এটি এখন একটি জালের সাথে সাথে সমস্ত কিছু হালালটাও নকল হয়ে গেছে, ভালোটাও খুব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই জায়গা থেকে দেশ এবং জাতিকে
বের করে আনার ক্ষেত্রে সবার আগে দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে যারা সম্পৃক্ত তাদের। এরপরে তারা যদি একটা ডিসিপ্লিনে আসতে পারে, দেখেন এই যে সরকারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাহসের উৎস। তিনি এখন দেশের সবচেয়ে বড় ডাক্তার, প্রতিনিয়ত মানুষকে সাহস দিচ্ছেন যে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে, আমরা জয়ী হব। এই কাজগুলি কিন্তু ডাক্তারদের করার কথা, এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কিন্তু করার কথা। কিন্তু তাদের আপনি বলেন সমন্বয়হীনতাই আসলে খাওয়ার বিল 20 কোটি টাকা, এইটা 1000 কোটি টাকা, ওইটা শত কোটি টাকা, হরিলুটের একটা মানে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়ে গেল। কারা করলো? এই জায়গাটিতে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তাদের কর্তব্য, এই সীমিত সামর্থ্যের মধ্যেও তাদের কর্তব্য সুনিশ্চিত করে তারা যদি মানুষের মধ্যে এই আস্থা ফিরিয়ে আনতে পারে, তাহলে আবার আমরা একটা ব্যবস্থায় যেতে পারবো। না হলে কি হবে? ওই মানুষ গরম পানির গাগরেল করবে, নিজের ঘরে থেকে নিজে করবে, ডাক্তারের প্রতি সম্মানও করবে না, আস্থাও রাখবে না, বিশ্বাসও রাখবে না। জি, আপনার কাছে ফিরবো। আমি একটু আজিজ ভাইয়ের কাছে আবারও যেতে চাই। রাজীব, আমি একটু ছোট্ট একটা বলতে চাচ্ছি। একটু আমার যে পূর্ববর্তী বক্তা উনি একটু বোধহয় আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু ওইটা আমি বলি নাই যে গণমাধ্যম কি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমি বলেছি যে কোন হাসপাতাল কিংবা কোন ব্যক্তি দুর্বৃত্তায়ন করেছে তার দায় যেন আমরা সবাই না নিই, এবং আমি সম্মানিত রোগীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেন কোনোভাবেই তারা এই দুর্বৃত্তদের যে উদাহরণ গণমাধ্যমে দেখতে পাচ্ছে সেটা দেখে যেন বিভ্রান্ত না হয়। এটা কিন্তু গণমাধ্যমকে কিছু বলা হয়নি। উনি আমাকে সম্ভবত আমি বোঝাতে পারিনি বা উনি আমাকে ভুল বুঝেছেন, এটাই বলার জন্য। জি, আপনার কাছে আসবো। আমি অধ্যাপক ডক্টর এম এ আজিজের কাছে যেতে চাই। মোল্লা জালাল সাহেব অনেক কিছু যোগ করেছেন, সেই জায়গায় যদি আপনার মতামত থাকে বলবেন। এর সাথে সামনেই ঈদুল আজহা, আমরা জানি ঈদুল ফিতরের একটি সময় বেশ কিছু সমন্বয়হীন সিদ্ধান্তর কারণে কিন্তু আজকের এই পরিস্থিতি হয়েছে, সকলেই সেটি অভিযোগ করছেন। সামনের কোরবানির ঈদে সেই ধরনের সমন্বয়হীনতা, সচেতনতার জন্য অভাব না হয়, সেই জায়গাটিও যদি একটু যোগ করেন। এখন আমি আসলে মোল্লা জালাল ভাইয়ের কথাগুলোর ব্যাপারে আগে বলি, পরে ঈদে আসি। জালাল ভাইয়ের কথায় মনে হচ্ছে যে আমাদের দেশে এই কোভিড মোকাবেলায়, মহামারী মোকাবেলার একমাত্র দায়িত্ব হলো চিকিৎসকদের। অনিয়ম, দুর্নীতি, নৈরাজ্য, অরাজকতা, ঢাকা মেডিকেলের বিল কেনাকারি, উনি কিন্তু বলেছেন স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা। না, আমাকে বলতে দেন। আমার কাছে যেমন হয়েছে সব দায়িত্ব ডাক্তারদের। দেখুন, কোভিড মোকাবেলায়, মহামারী মোকাবেলায় এটা সরকারকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব। মিনিস্ট্রি, লিড মিনিস্ট্রি, হেলথ থাকলেও কিন্তু এমন অনেকগুলো মিনিস্ট্রির সাথে এটা জড়িত থাকে। পুরা দেশে এটার সাথে, রাষ্ট্রযন্ত্র এটার সাথে ফাইট করতে হয়। আমরা চিকিৎসকরা একটা পার্ট। এখন আমি কথায় আসছি যে রোগীরা হাসপাতালে যাচ্ছে না, টেস্ট কমে গেছে। টেস্ট কমে যায়নি। টেস্ট কমে যায়নি আমি বলছি যে যেহেতু একজন রোগী শনাক্ত হওয়ার পরে সেকেন্ড টাইম, থার্ড টাইম সুস্থতার মাপকাঠিতে যে পরীক্ষাগুলো হতো সেটা এখন আর হচ্ছে না। সেটা একটা বিশাল অংশ। আর যারা ওই মানে যাদের সংক্রমণ উপসর্গ নাই, এই গ্রুপটা যাচ্ছে না। সুতরাং এই জন্য টেস্টটা কমে গেছে, কিন্তু শনাক্ত হার কিন্তু কমে নাই। শনাক্ত এই জিনিসটা বুঝতে হবে। মানে অনেক ধরনের মন্তব্য আছে এই জায়গাটা নিয়ে যে আসলে কি কীট সংকট দেখা দিল নাকি, সেই জায়গাটা আপনি বলবেন যে আসলে কি কীট সংকট আছে? না, কীট সংকট দেখা যায়। দেখুন, আমাদের টেস্ট কিন্তু এই যখন 45টা ছিল তখনও এই 18,000 17,000 হইতো, এখন কিন্তু 79টা। কিন্তু টেস্টের পরিমাণ কমে আসছে, এটা ঠিক, কিন্তু শনাক্তর হার বাড়ছে। কেন কমলো এই জায়গাটা বুঝতে হবে। ওই যে দুইটা কারণ বললাম, এই দুইটা কারণে কমে আসছে। আরেকটা হলো যে হাসপাতালের যে রোগীরা থাকছে না, আগের চেয়ে হাসপাতালের রোগীর সংখ্যা কম। আমি আইসিইউ, এইচডিইউ এই সমস্ত রিলেটেড বলতেছি, যে সমস্ত রোগী অক্সিজেন পাচ্ছে সেই রিলেটেড বলছি। এমনি ইন জেনারেল রোগীর সংখ্যাটা কম। কারণটা হলো তারা ঘরে বসেই চিকিৎসা নিচ্ছে। আজকে 17,500 চিকিৎসক এই টেলিমেডিসিন দিচ্ছে। তারা এই চিকিৎসকরা এস্টাবলিশ করতে পারছে, আস্থা অর্জন করতে পারছে যে টেলিমেডিসিনের রোগীরা ঘরে 80-85% ভালো থাকা যায়। এটা আমাদের দেশ না, সারা বিশ্বে। আরেকটা হলো যে আরটিপিসিআর টেস্ট নিয়ে যেহেতু আলোচনা সমালোচনা, আরটিপিসিআর টেস্টটা ওয়ার্ল্ডে WHO এটাই স্বীকৃত টেস্ট একমাত্র কোভিড চিকিৎসার ক্ষেত্রে। এখন এই টেস্টটার 25-30% ফলস নেগেটিভ আসে। এটা মেডিকেল সায়েন্স সারা বিশ্বে স্বীকৃত। সুতরাং এটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, এই বাস্তবতা মানতেই হবে।
মানতে হবে। আচ্ছা। হ্যাঁ, অ্যান্টিজেন টেস্ট যারা র্যাপিড অ্যান্টিজেন, এটা যদি আসে সিনারিও আরো ভালো হবে, এটা গভর্নমেন্ট যাচ্ছে সেই লাইনে। আর সূচকগুলো যদি দেখেন, আমরা যে আলোচনা সমালোচনা যেভাবেই করি, মানে এই বাংলাদেশে মৃত্যুর হার সবচেয়ে কম এই সাউথ ইস্ট এশিয়ান ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলেন, নেপালের পরে আমরা। আর এই যে সুস্থতার হার বলা, সংক্রমণের কমা, আর এই যে 104 মাস ধরে আমরা টিকে আছি, এই জিনিসগুলা কিন্তু আমাদের দেশ 67তম দেশ। এই চীনের সাথে আমাদের অনেক যোগাযোগ আছে, আমাদের দেশ 67তম দেশ আক্রান্ত হয়েছে। এটাও আপনার কেউ সমালোচনা করবে, আমি বলবো এটা আমাদের সক্ষমতা। আমাদের যে পপুলেশন, আমাদের যে ঘনবসতি, তারপরে যে পজিশন, আমরা যে বিশ্বে 8ম, এটাও আমাদের এক ধরনের সফলতা। এখন কেউ বলবে ভিয়েতনামের কথা, কেউ বলবে শ্রীলঙ্কার কথা, নেপালের কথা, কিংবা অন্য দেশের কথা, ভিয়েতনামের কথা। সেটা বললে সেই দেশের রাজনৈতিক কাঠামো, তার সরকারের কমেন্ট, তাদের শিক্ষার হার, তাদের ইকোনমিক রেট, এই জিনিসগুলো, তাদের পপুলেশন, পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনায় আনতে হবে, আসতে হবে। সেই জায়গায় বসে কি বলেই আমাদের চিন্তা করতে হবে। আমার সাথে আমেরিকাকে যেমন তুলনা দেওয়া ঠিক হবে না, নেপালকেও তুলনা দেওয়া কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না। দেখেন, অনেক জিনিস, ভালো জিনিসগুলো আছে, অনেকে যখন সমালোচনা করে বলে যে এই ভালোগুলো আল্লাহর জন্য হচ্ছে, মানে আল্লাহ ভালো করছে এই জন্য, মানে ডাক্তারের কোনো ক্রেডিট নাই, সরকারের কোনো ক্রেডিট নাই, অনেকে করে এই সমালোচনা। এই জায়গাগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। হাসপাতালের বিভিন্ন ব্যবস্থা মানে সমস্যা আছে, কিন্তু হাসপাতালের, প্রাইভেট হাসপাতালের মালিকরা সব ডাক্তার না, খুব একটা কম পার্সেন্টেজ, 5% হয় কিনা সন্দেহ ডাক্তার। তো সেই দায় দায়িত্ব, সেই অব্যবস্থাপনার দায় দায়িত্ব গুলো চিকিৎসা সমাজের উপরে পড়তে পারে না, আঙ্গুল তোলে সবাই ডাক্তারদের দিকে। এই জিনিসটা ঠিক না। যে ঢাকা মেডিকেলের বিলের ব্যাপার, এই বিল কি ডাক্তাররা খাইছে? যেভাবে নিউজ হয়েছে, মিডিয়াতে আসছে যে 20 কোটি টাকা ডাক্তার খাওয়া দাওয়া করে, আসলে তো তা না। পরবর্তী সময় দেখা গেল থাকা, খাওয়া, যাতায়াত ভাড়া, শুধু ডাক্তার মিলিয়ে আসলে বিলগুলোর কথা বলা হয়। 3700 স্টাফ আছে এখানে, তাদের নিয়ে তাও 2 মাসে তারা চিঠি পাঠিয়েছে 26 কোটি টাকা। টেস্ট জালিয়াতির যে বিষয়টি, সেটিও আসলে ডাক্তাররা সরাসরি সম্পৃক্ত নয়, সেটি অবশ্যই ডাক্তারদের না, ডাক্তাররা আপনার চিন্তা করবে আমাদের যারা এই ব্যবসায় নিয়োজিত, তাদেরকে এই দায় দায়িত্ব নিতে হবে। জি, 70 জনের উপর ডাক্তার মৃত্যুবরণ করছে। আমরা প্রথমে পিপি নেওয়ার সংকট ছিল, পিপির সংকট ছিল, ডাক্তার কিন্তু বসে থাকে নাই, ডাক্তাররা ঘুরে দাঁড়িয়েছে, ডাক্তাররা এখনো সার্ভিস দিচ্ছে। এবং কষ্ট লাগে যখন বিভিন্ন জায়গায় সমালোচনা, ডাক্তাররা অনীহা কাজ করছে না, এই সমস্ত সব দায় ডাক্তারদের উপর, কষ্ট লাগে। এই ডাক্তাররা এখনো জীবন হাতে নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন, অবশ্যই মৃত্যুটা আজরাইলের সাথে নিয়ে কাজ করছে, তখন তারা কষ্ট পায়, তারা উৎসাহটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট করা উচিত। চিকিৎসকরা ফ্রন্ট লাইনে অবশ্যই সেই সাপোর্ট, সেই উৎসাহ দেওয়া, সাধুবাদ অবশ্যই থাকবে, কারণ তারা জীবনের মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে কিন্তু সেবাটি দিচ্ছে। আমি আপনার সর্বশেষ কোশ্চেন ঈদের ব্যাপারে আসছিলাম। শুনেন, কুরবানির ঈদটা আমাদের একটা বড় উৎসব, বড় একটা ইভেন্ট, ধর্মীয় ইভেন্ট মুসলমানদের। এটা নিয়ে বিশাল একটা কর্মযোগ্য থাকে, সরকার ইতিমধ্যেই অনলাইনে এনকারেজ করছে। আমাদের পরামর্শ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন গুলা হার কমাই দিচ্ছে অলরেডি, 7 দিন আগে পরে ঈদের গণপরিবহন বন্ধ থাকছে। সুতরাং এই সমস্ত ব্যবস্থার কারণে আমার মনে হয় যে মানুষও অনেক ওরিয়েন্টেড, অনেক সচেতন এখন। আমার মনে হয় যে আমরা একটু এটা মেনটেন হয় আর কি। আমার বিশ্বাস যে সংক্রমণটা বাড়বে না, সংক্রমণটা এই অবস্থায় যাবে, এবং এই অবস্থায় যদি এইটা পার করা যায় তাহলে আমরা একটা সফলতা ভালো পথের দিকে যেতে পারবো। জি, জনাব আজিজ, আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন, শীর্ষক কুমার চক্রবর্তী সংযুক্ত থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি কুশারাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, আমরা জানি যে আক্রান্তের সংক্রমণের সংখ্যাটা 2 লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যুর সংখ্যা 2,500 ছাড়িয়ে গেছে। এই পারিপার্শ্বিক অবস্থায় আমাদের এই 2 লাখ সামনে রয়েছে সচেতনতা, করণীয়, সার্বিক চিকিৎসা সেবা ব্যবস্থাপনাগুলো নিয়ে কথা বলছিলাম। এবং এই মুহূর্তে যেতে চাই আবার ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, তার কাছে। জনাব আশিস, আপনি বিরতির আগে বিষয়গুলো শুনছিলেন, এবং আমি একটু যেতে চাই বিশেষ করে এই মুহূর্তে অবশ্যই আমাদের চিকিৎসকরা সম্মুখ যোদ্ধা হিসেবে আমাদের দেশের করোনা মহামারী পরিস্থিতি এগিয়ে এসেছেন, তাদেরকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। তবে আরেকটি বিষয় এখানে সংযুক্ত রয়েছে যে আমাদের যে চিকিৎসা সেবার ব্যয় এবং আমাদের সক্ষমতা এবং আইসিইউর বিল, বিভিন্ন জায়গায় অনেক অভিযোগও রয়েছে, আবার অনেক ভালো উদাহরণও রয়েছে। এই দুটি জায়গায় যদি একটু আলোকপাত করেন। আমি এই পর্যায়ে প্রথমেই আমাদের যে সকল সম্মুখ যোদ্ধা আমাদের
শরীর আমাদের ডাক্তাররা এই করোনা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, সবার আত্মার শান্তি কামনা করছি। কারণ তাদের কিন্তু মৃত্যুর বয়স হয়নি অনেকেরই, কিন্তু এই করোনা যুদ্ধেই তারা তাদের এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং আমরা যদি দোষ চরিত্রের বিবেচনা করি, আমার মনে হয় এই মৃত্যুই অনেক কিছুর সমাধান বলে দেয়। তো দ্বিতীয় কথা হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স চালু হবে না, আমি কিন্তু এর আগেও রাজীব বিভিন্ন টকশোগুলিতে এসেছি বা আপনাদের 21 বিজনেসে এসে একটা কথাই সবসময় বলতাম যে একমাত্র হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে এই সমস্যার সমাধান। কারণ মানুষ যতদিন পকেট থেকে টাকা দিবে ততদিন পর্যন্ত আজে বাজে কথা বলবেই, এটাই নিয়ম। কারণ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে হেলথ ডাক্তারের সঙ্গে রোগীর কোনো আর্থিক লেনদেন থাকে না, সবকিছু ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। আয়দার তার অফিস পে করে অথবা তার ইন্স্যুরেন্স কার্ড থাকে, সেটি শো করে দিয়ে চলে যায়, কোনো সমস্যা নেই, বা এর মতো ভালো ডাক্তার হতে পারে না। কিন্তু আমাদের দেশের এই ট্রান্সপারেন্টির মূল কারণ হচ্ছে আউট পকেট মানি। এখন সরকারের একার পক্ষে এত বড় একটি দুর্যোগ, দুঃসময় পার করা ডিফিকাল্ট। সবসময় আমরা দেখেছি, আমরা গত বছরও ডেঙ্গু যুদ্ধেও কিন্তু আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা, আমাদের চিকিৎসক নেতা আজিজ ভাই কিন্তু বলেছেন যে সবকিছুতেই শুরুতে শুধু ডাক্তারদেরকেই মূল আলোচনায় কিংবা দোষী সাব্যস্ত করা হয়। আসলে ডাক্তারই কিন্তু শুধু ডাক্তার দিয়ে চলেন না, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ল্যাব টেকনিশিয়ান, পিসিএ, ট্রলিম্যান, লিফটম্যান, অ্যাম্বুলেন্স ড্রাইভার সবকিছু মিলিয়ে কিন্তু ডাক্তারি পরিষেবাটি। এখন কিন্তু যেহেতু ডাক্তার একেবারেই ফ্রন্টলাইনার, সো মানুষ ডাক্তারকে মনে করে। আমি এই জায়গাটিতে মনে করবো যে যদি কাউন্সেলিং ঠিক মতো করা যায় তাহলে বোধহয় ভুল বোঝাবুঝিগুলো অনেক বেশি কমে আসবে। আর আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে গণমাধ্যমের এই জায়গাটিতে আরো দায়িত্ব রয়েছে। গণমাধ্যম যেন শুধুমাত্র কেউ যদি অন্যায় করে, কেউ ভুল করে, অবশ্যই গণমাধ্যম সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। আবার যে কথাটি বলছেন যে চিকিৎসকরা যেমন যুদ্ধে এসে মৃত্যুবরণ করছেন, এই বিষয়টি দিয়েও যেন হাইলাইট করা হয় যে এই দেশের চিকিৎসকরা রোগীর জন্য, দেশের জন্য মৃত্যুবরণও করতে পারে। তাহলে আমরা অন্তত এই যে অপবাদগুলি দেওয়া হয়, সেই অপবাদগুলি আমরা গায়ে লাগাবো না, আমরা শুধু এই তৃপ্তিটুকু নিয়ে থাকবো। আপনি দেখেন আজকে বিভিন্ন সেক্টরে, কৃষি ক্ষেত্রে, ব্যাংক ক্ষেত্রে, তারপর গার্মেন্টস ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। চিকিৎসকদেরকে দেওয়া 100 কোটি টাকার কথা আমরা শুনেছিলাম, কি হয়েছে আমরা খোঁজও নেই নাই, এটা আমাদের খোঁজ নেওয়ার ইচ্ছেও নাই। আমরা প্রণোদনার জন্য কাজ করি না, কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করি, আমি ডাক্তার হয়েছি বলেই কিন্তু। আদারওয়াইজ কিন্তু আমি যেদিন থেকে চিকিৎসক হওয়ার শপথ নিয়েছি সেদিন থেকেই আমার কাছে প্রত্যেকটা কথাই হচ্ছে এরকম যে রোগী আমার শত্রু কি মিত্র দেখার সুযোগ নাই, আমি কোথায় আছি, কোন অবস্থানে আছি, সবকিছু বাদ রেখে আমাকে কিন্তু রোগীর সার্ভিস দিতে হবে। সুতরাং এটা কিন্তু আমার চিকিৎসকের শপথ, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা করি। এখন কেউ এই শপথকে ভঙ্গ করছে, কেউ অন্যায় করছে, কেউ যাচ্ছে তাই করছে, দুর্বৃত্তায়ন করছে কিংবা দেশের ভাবমূর্তি নষ্ট করছে, এটা কোনো উদাহরণ না। এটা একেবারে এক্সেপশনালি বিচার হওয়া উচিত আমি মনে করি। কারণ তারা আমাদের ইমেজ নষ্ট করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষকে অনাস্থায় রূপ নিয়েছে। সুতরাং এর কোনো ক্ষমা নেই, কঠোর শাস্তি হওয়া উচিত তাদের। জি, একেবারে কঠোর। মানে আমরা সারা জীবন তার দায়ভার অন্য ভালো হাসপাতালগুলো তো নিতে পারেই না। এক্স্যাক্টলি, আমরা শাহেদ কিংবা সাবরিনার দায় আমরা কেন নিব? এখন আমার কথা হচ্ছে যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি শুধু আমরা এতদিন শুনে আসছি, আমরা এইবার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই এবং আমার ধারণা আমরা দেখতে পাবো। আর এই বিষয়ে একটু বলি রাজীব, আপনি খরচের কথা বলছিলেন, আপনাকে একটা উদাহরণ দিই। কোভিড সেন্টার যে চালু হয়েছে তার যে খরচ একটু বেশি আসতেছে, তার দুটো কারণ আপনাকে বললেই আপনি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আমরা এখানে কোভিডে কিন্তু নরমালি আমরা হাই ফ্লো অক্সিজেন যে ক্যানুলার মেশিন সিস্টেমটা এটা ইউজ করি। আপনি কি জানেন এখানে আমার অক্সিজেন কি লাগে? প্রতি মিনিটে 30 থেকে 80 লিটার অক্সিজেন লাগে, এভারেজ 50 থেকে 60 লিটার অক্সিজেন লাগে, 60 লিটার। আমার আগে অক্সিজেন সারাদিনে যদি 2 ট্রাক লাগতো, এখন লাগে 5 ট্রাক। তাহলে আমার খরচ বেড়ে গেছে অনেক। অবশ্যই এটার এই খরচটুকু তো রোগীর জন্য আমি করছি, সো রোগী আমাকে এই সার্ভিসটুকু দিচ্ছেন বা দিবেন। যেহেতু আমি একটি বেসরকারি হাসপাতাল, আমাকে ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করতে হয়, আমি কোনো প্রণোদনা পাইনি বা পাবো কিনা তার অবস্থা আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে চিকিৎসক, নার্স যারা কাজ করছে প্রত্যেকের স্যালারি 3 থেকে 4 গুণ বেশি। তাদের ফুডিং, লজিং, স্টেইং, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের পিপি, তাদেরকে মাস্ক, একটা মাস্কের দাম 1000 টাকা, একটা 3M কোম্পানির একটা N95 মাস্ক।
তাহলে আমি এই টাকা, আমাকে এই টাকাটা স্বাভাবিক সময় তো এই টাকাটা লাগতো না, এখন তো অনেক বেশি খরচ Exactly. হচ্ছে। স্বাভাবিক সময় আমার যে ডাক্তার নার্স আইসিইউতে কাজ করে একটা নরমাল সার্জিক্যাল মাস্ক হয়তো 5-7-10 টাকা দিয়ে পরে আমরা কাজ করতাম, আমরা চিকিৎসক এইভাবেই হয়তো বড় হয়েছি। আচ্ছা আচ্ছা। এই মাস্কগুলি এখন 32 টাকা। তাহলে আমি তো আমার তো আর প্রোডাকশন নাই, আমাকে তো কিনে আনতে হচ্ছে, সুতরাং সামগ্রিকভাবে বেশি ব্যয়টা বেড়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় সরকার কি ধরনের সহযোগিতা দিতে পারে এই পরিস্থিতিতে? অবশ্যই আমাদের সকলকে মানবিক হতে হবে, পুরো দোষ আপনাদের দিব না আমি, তারপরে সরকারের তো অনেক সহযোগিতার জায়গা রয়েছে, কি করণীয়? এক্স্যাক্টলি, ওই যে আমি একটা কথা বললাম যে সরকার কিন্তু প্রণোদনার কথা ডিক্লেয়ার করেছিল, কিন্তু আমরা কিন্তু বেসরকারি হাসপাতালগুলি যারা কোভিড ডেডিকেটেড হসপিটাল, কেউ কেউ সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তাদের সঙ্গে সরকারের একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ সাইন হয়েছে। আমরা যারা নন কোভিড হসপিটাল, আমরা দেখেন, আমরা কিন্তু কোনো পেশেন্ট যখন ভর্তি হয় ছুটির সময় যখন বলে যে আমার কাছে এত টাকা নাই, আমি এত টাকা দিয়ে দিতে পারবো না, আমি তাকে 50,000 টাকা লেস করে দিচ্ছি, এই টাকাটা কিন্তু আমার ভিতর থেকে গেল, আমাকে কিন্তু টাকাটা কেউ প্রণোদনা দেয়নি যে আমি ওইখান থেকে এটাকে কম্পেনসেট করবো বা রিইম্বার্স করবো। তো সেই ক্ষেত্রে আমরা সরকারের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি, কারণ যেহেতু আমাদের উচ্চ মূল্যে সেবাগুলিকে পারচেস করতে হচ্ছে, ডাক্তার নার্স সবার স্যালারি বেশি দিতে হচ্ছে, সুতরাং এই জায়গাটিকে যারা যারা কোভিড নিয়ে কাজ করছে যে হাসপাতালগুলি, আপনি দেখেন বাংলাদেশের অনেক হাসপাতালই কিন্তু কোভিড নিয়ে কাজ করছে না, নন কোভিড হিসেবেই আছে, কেউ বন্ধ চলে গেছে, ডাক্তাররা তালা মেরে চলে গেছে, কবে আসবে ঠিক ঠিকানা নাই। তো আমরা কিন্তু এইরকম একটি সময়ে আমাদের ডাক্তার নার্সরা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে, আমরা নিজে অসুস্থ হয়ে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। সুতরাং আমাদেরকে গভর্নমেন্ট, আমি বিশ্বাস করি আমাদের প্রতি গভর্নমেন্ট পজিটিভ ছিল, অবশ্যই তাদের সেই মতামত থাকবে, সিদ্ধান্ত গভর্নমেন্ট আমাদেরকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিবেচনা করবে। জি জনাব আশিস, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। মোল্লা জালাল সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। অনেক সীমাবদ্ধতা রয়েছে, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্ব, এবং কোভিড আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বড় বড় দেশগুলো যে জাড়িফুড়ি শোনাতো আমাদেরকে স্বাস্থ্যসেবার জন্য, আমরা সিঙ্গাপুর চলে যেতাম, আমেরিকা চলে যেতাম, কানাডা চলে যেতাম, সবাই এখন নিঃস্ব করোনার কাছে। সেই সীমাবদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা আসলে বাইরের কিছু নয়, তারপরেও সার্বিকভাবে অবস্থাপনা বা সমন্বয় করে আরো কি করণীয় বলে আপনি মনে করেন? দেখেন, আমি দুটি কথা আগে বলে নিই, আজিজ ভাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি কিন্তু শুধু ডাক্তার বলিনি, আমি বলেছি স্বাস্থ্য সংশ্লিষ্ট। জি অবশ্যই, আমি সেটাই বারবার বলছিলাম, স্বাস্থ্য সংশ্লিষ্ট। আমি জানি যে ডাক্তার ছাড়া, ডাক্তাররা চাকরি করেন, সেবা দেন, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওটা আরেকটা, তারা এটা নিয়ন্ত্রণ করে, ডাক্তাররা শুধু তা অনুসরণ করতে হয়। এই সচিব বলেন, বিএমএ বলেন, তারা শুধু তাদের পেশাগত স্বার্থ এবং সংকটগুলি নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ব্যবস্থাপনায় তাদের ভূমিকা খুবই গৌণ, যে কারণে আমি বলেছি স্বাস্থ্য সংশ্লিষ্ট। কিন্তু স্বাস্থ্য সংশ্লিষ্ট কারো কোনো ব্যাপারের কোনো ইজারাদারের গায়ে এই ব্লেমটা যাচ্ছে না, যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ রুগী টেকনিশিয়ান চিনে না, ওই ট্রলিম্যান চিনে না, অ্যাম্বুলেন্স চিনে না, চিনে ডাক্তার। বিধাতার পরে যদি কারোর প্রতি অনেক বেশি আস্থা রাখতে চাই, তাদের প্রতি আমার দেশের মানুষের অশিক্ষা, কুশিক্ষা, বিশ্বাস আপনি যাই মনে করেন। সুতরাং এটি হচ্ছে একটি দিক। আমি ডাক্তারকে অ্যাকিউজ করিনি, আমি করেছি, এখনো করছি স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা, তাদের এই দায়। ডক্টর আশিস চক্রবর্তী যেটি বললেন, ওখানেও একটি দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। বেসরকারি মেডিকেল কলেজ যেগুলি আছে, হাসপাতাল আছে, তাদেরও অ্যাসোসিয়েশন আছে। একটা শাহেদ বা একটা তাহের বা একটা কাশেম, একটা সাবরিনারা সমস্ত কমিউনিটিকে কালিমা লিপ্ত করে ফেলবে, তারা নির্বিকার বসে থাকবে, এটা হয় না। তাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে, এই সিদ্ধান্তটা যখন এই ধরনের কাজগুলো যারা করে তাদের সারা জীবনের জন্য যেন বয়কট করা হয়, সেই ব্যবস্থা করতে হবে। এই জিনিসটির ক্ষেত্রে তাদের কিন্তু ব্যবস্থা, তারা যদি এইসব ব্যাপারে অর্গানাইজড ওয়েতে সোচ্চার হয়, সরকার কিন্তু অনেক সুবিধা পায়। আর এর ফল কি হয়, মানুষ আপনা থেকেই মনের মধ্যে একটা আস্থা চলে আসে যে আরে সব ডাক্তার একরকম নয়। ঠিক আছে, স্বাস্থ্য বিভাগের এ পর্যন্ত আপনি দেখেন, এটি অদ্ভুত বিষয়, বাংলাদেশের মানুষ, আপনি যে বাজারে যান, এক মুঠো লাল শাক কিনতে যান, জিজ্ঞেস করুন ভাই দাম কত, যদি বলে 10 টাকা, আপনি বলবেন 5 টাকা করে নাও। একমাত্র পণ্য যেটি কোনোদিন একজন নিঃস্ব মানুষ দরদাম করে না, তার নাম হচ্ছে মেডিসিন।
ঔষধ বা স্বাস্থ্যসেবা, এই দুটি জিনিস। এই দুইটি ক্ষেত্রে একটা দিন মজুর আপনি যান, প্রেসক্রিপশনে যা লিখে দেয়, জিজ্ঞেস করে স্যার কত হয়েছে, দিয়ে যা চলে বলে আসতে সে হচ্ছে, তাই দিয়ে চলে আসে। বাকি নেওয়ারও কোনো সুযোগ নেই। এই যে বার্গেনিং করে না, জি জি, এই না করার কোনো ভীতি না, এটা বিশ্বাস, আস্থা থেকে, বিশ্বাস থেকে। এজন্য আল্লাহর পরে ডাক্তারের প্রতি মানুষের একটা আস্থা চলে আসে, কারণ তারা জীবন দেয়, জীবন রক্ষা করে। আরেকটা জিনিস আজিজ ভাই খেয়াল করবেন নিশ্চয়ই, যে এ পর্যন্ত এই কোভিড-19 সংক্রমণের শুরু থেকে স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সমরে থেকে যারা জীবন দিয়েছে, একজনেরও তথ্য নেই যা গণমাধ্যম ছবি সহ ছাপায়নি, প্রচার করেনি। বা এবং প্রচার করেনি। এমন কোনো দিন নেই যে আমরা সেই স্বীকার করছি না। গণমাধ্যমগুলি স্বাস্থ্য বিভাগে মানে চিকিৎসা এবং সেবা শুধু সরাসরি স্বাস্থ্য সেবায় নয়, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, সব সেনাবাহিনী, যারা এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে ভূমিকা রাখছে, জি। প্রত্যেকের কথাই কিন্তু গণমাধ্যম প্রতিনিয়ত, স্বীকার করছে। টেলিভিশন বলেন, সংবাদপত্র বলেন, নিয়মিত প্রতিবেদন আকারে তারা প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত বাংলাদেশের মতো এই মহামারীর সচেতনতার জায়গায় গণমাধ্যম যেভাবে কাজ করেছে, আমার মনে হয় না কোনো দেশ এটা এত বেশি মানতেই আলোচনা, হবে। এটা কিন্তু মানতেই হবে। যে পরিমাণ অব্যবস্থাপনা, যে পরিমাণ বিশৃঙ্খলা, সেইটাকে যদি পুঙ্খানুপুঙ্খন ভাবে গণমাধ্যম প্রকাশ করে বা তুলে ধরে, তাহলে আর নৈরাজ্যটা আরো ব্যাপক আকার ধারণ করবে। কিন্তু যেটি নয়, একান্তই ধরুন আপনি রিজেন্টের একটি ঘটনায় ওয়ার্ল্ড ওয়াইড এখন মিডিয়ার অন্যতম বিষয়বস্তু হয়ে গেল, এটি বাংলাদেশের জন্য কত বড় দুর্ভাগ্যের। এই আমাদের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, শুধু আমাদের আন্তর্জাতিক নিয়ে ফ্লাইট না, আমরা ভুয়া সার্টিফিকেট দিয়ে ব্যবসা করি, এই ধরনের বিষয়গুলো কোনো দেশে আজ পর্যন্ত হয়নি। প্রচুর প্রবাসীদেরকে এখন আমাদের তাই না? ঝুঁকির মধ্যে রয়ে গেছে। এখন এই ছোট্ট একটি ভূখণ্ডে এত আবার পপুলেটেড একটি দেশ, যেভাবে আমাদের ডাক্তার নার্স সহ সবাই মিলে এটিকে মোকাবেলা করে যাচ্ছিল, তাতে একটা গুডউইল তৈরি হচ্ছিল। তার একজন মধ্যে শাহেদ বা একজন সর্বনাশটা সাবরিনা পুরো ধ্বংস করে দিতে করে পারে দিল। না। এর বিরুদ্ধে হাত গুটিয়ে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না তো। আমি আবারও বলছি, স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা, তাদেরকে আগে অর্গানাইজড ওয়েতে একটা মেসেজ তৈরি করতে হবে, জাতিকে দিতে হবে, জি, যেটি সূত্র ধরে সরকারকেও পরামর্শটা সুনিশ্চিত করতে হবে যে এইটা করেন, অন্যটা নয়। জি জি, আর সরকার যদি সেটি না করে, গণমাধ্যমই সবার আগে বলবে যে পরামর্শ ছিল এটি, সরকার করে না। সুতরাং আমাদের সবারই উদ্দেশ্য, আসলে লক্ষ্য হচ্ছে করোনা মোকাবেলা করা, করোনা জয় করা, জনস্বাস্থ্য রক্ষায় জি জি, ভূমিকা রাখা। জি। শুধু সমন্বয়ের সংকট হচ্ছে, আর এই সমন্বয়ের দায়িত্ব স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা, তাদের যেভাবেই দেখি, জি জি, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে যারাই রয়েছেন সকলেরই এই দায় নিতে হবে, সকলেরই এই দায় নিতে হবে, এবং সকলকে এই মোকাবেলা করার জন্য এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে, আর কোনো বিকল্প আমি নেই। শুধু ডাক্তারদের উপরে দোষ দিব, আমি সাংবাদিকের উপরে দোষ দিব, সেটি না করে সকলের জায়গা থেকে কোনো ব্যাপার না, কাজ করতে ব্যাপারটা হবে। হচ্ছে দায় গ্রহণ করার। এবং শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ে চাপিয়ে দিলে হবে না, সকলেরই কিন্তু স্বাস্থ্য আপনি যে কাজ করতে প্রশ্নটি আমাকে হবে। করেননি, যদিও আমি বলে ফেলি, জি, এই সামনে একটি আতঙ্ক বা বড় সংকট আসতেছে, কুরবানির ঈদ, জি, কি হবে। জি, কারণ আমরা যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আপনি দেখেন যারা এই দিনমজুর বা এই ছোটখাটো ব্যবসা করে, পান বিড়ি দোকান করে, ফল টল বিক্রি করে, সারা বছর ধরে কাজকাম করে এই 10-15 হাজার টাকা কোরবানি দেওয়ার চেষ্টা করে, একটা শেয়ার করে গিয়ে সে কোরবানি দেয় এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করে। এবার কি হবে? এক হচ্ছে এদের আয়ের সংকট, দ্বিতীয়ত হচ্ছে এই মৃত্যুর মিছিল, মানুষ নিজেরাও নিজেদের দিক থেকে সচেতন। ইতিমধ্যে সরকারও বলে দিয়েছে, ধর্ম মন্ত্রণালয়, কোনো জামাত খোলা মাঠে হবে না, মসজিদে জামাত স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। সরকার সময় বারবার বলছেন, গণমাধ্যম প্রতিনিয়ত প্রচার করছেন। এবং সিটি কর্পোরেশন যে ঘনবসতি এলাকাগুলিতে বলা হয়েছে কুরবানির হাট আগের মতো বসবে, সকলেই সচেতন আছে, সীমিত আকারে। এবং নতুন যে পদ্ধতি, অনলাইন পদ্ধতির মাধ্যমে গরু প্রতিষ্ঠা করার চেষ্টা করা, কেনা বেচা, নানান কিছু। এই ক্ষেত্রে ডাক্তাররাও কিন্তু আরেকটি বড় ভূমিকা নিতে পারেন, কারণ প্রতিনিয়ত তাদের কাছে রোগীরা যাচ্ছেন, তারা যদি একটু চিকিৎসার সাথে এটা বলে দেয় যে আপনি কিন্তু সাবধান, কুরবানি ঈদ কিন্তু আপনার জন্য বিপদ, এটাও কিন্তু সাংঘাতিক রকমের কাজ করবে। জি, আমরা সকলে মিলিয়ে সেটিকে জয় করার চেষ্টা করবো। একেবারে শেষ দিকে চলে এসেছি, যাবার আগে ডক্টর এম এ আজিজ, আপনার যদি কোনো মেসেজ যাওয়ার থাকে জনগণের উদ্দেশ্যে সেটি ছেড়ে যাবেন।
ধন্যবাদ মোল্লা জালাল ভাইকে। আমি আসলে মনে করছিলাম যে তীরটা চিকিৎসকদের দিকেই, তো ধন্যবাদ। যাই হোক, আমি মনে করি গণমাধ্যম কর্মীরা যেভাবে কাজ করছে এবং আমরা চিকিৎসকরাও কাজ করছি, এবং গণমাধ্যমে যে এখনকার যে অবস্থান, তাদেরই গুরুত্বপূর্ণ অবস্থান, কারণ প্রকৃত অবস্থানটা সচেতনতার দায়িত্ব কিন্তু আসলে গণমাধ্যমের। সুতরাং আমরা বিশ্বাস করি গণমাধ্যম তার সঠিক দায়িত্ব পালন করছে। আমরাও চিকিৎসকরা ফ্রন্টলাইনে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা সার্বিক যে ব্যবস্থাপনা প্রণোদনা থেকে শুরু করে কৃষি, ফুড সিকিউরিটি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ওনার অবস্থান, ভ্যাকসিনে গ্লোবাল ফান্ডে 50,000 ডলার জমা থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে বৈশ্বিক যে সমন্বয় করে যাচ্ছেন, আমাদের দেশের সার্বিক ব্যবস্থাপনায় যে সমস্ত কাজ করে যাচ্ছেন, আমার বিশ্বাস আমাদের সংক্রমণের এখন যে অবস্থা, আমরা যদি সবাই মিলে সরকারকে সহযোগিতা করি, সবাই চিকিৎসকদের উৎসাহিত করি, সবাই সংবাদ কর্মীদের উৎসাহিত করি, এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারাও যাতে জনগণের পাশে দাঁড়ায়, আমরা সমালোচনা না করে যাতে বিভ্রান্ত না করি জনগণকে, সেই প্রেক্ষাপটে আসলেই আমি মনে করি জনসাধারণ যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলে, আমার বিশ্বাস আমরা এই যুদ্ধে জয়ী হব। আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সফলতার দিকে যাব। আমরা আগামী এই দুঃস্বপ্ন কেটে যাবে, আধার কেটে যাবে, আগামী দিনের আলোর পথে আমরা আসলে ধাবিত হব। জি ডক্টর আশিস, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, 30 সেকেন্ডে যদি যাওয়ার আগে কিছু বলেন। জি, আমি শুধু এই পর্বটিতে ধন্যবাদ দিতে চাই, যে একুশে টিভকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিকিৎসক নেতা আজিজ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি মোল্লা জালাল ভাইকে। আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি তর্ক গল্প নিয়ে কথা বলেছি। আসলে আমরা সবাই কিন্তু একটা জায়গায় আমাদের অবস্থান একটাই, যে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব নিয়ে তারা তাদের কাজ করছে, আমরা চিকিৎসকরা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছি। আমরা দুটোই কিন্তু পেশা, মহান পেশা, সবাই আমরা বাংলাদেশের জন্য কাজ করছি। এক্স্যাক্টলি। তো আমি একটা কথা বলবো যে এইরকম একটি বৈশ্বিক পরিস্থিতি যখন বাংলাদেশেও কোভিড এর মতো সিচুয়েশন, সেখানে আমরা যেহেতু এটাকে ওভারকাম করার অনেকটাই পার হয়ে গেছি, সেখানে পেশাগত কোনোভাবেই যেন কোনো বিভ্রান্তি কিংবা সংঘর্ষ না হয় আনওয়ান্টেড কারণে, এটা আমরা চাইবো। অবশ্যই একে অপরের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, সমালোচনাও করতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের কোনো ত্রুটি থাকতেই পারে, আমরা যেহেতু মানুষ। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসবে। আমরা মানুষের কল্যাণে কাজ করব। এবং একটি ভালো খবর দিতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে, যে বাংলাদেশ এই তার 4 মাসের পরে একটি পর্যায়ে এসে কোভিড এর বহির্বিভাগ টেস্ট কিংবা ইনডোর টেস্ট, সাধারণ রোগী ভর্তি, এবং কোভিড রেড জোন, ইয়েলো জোন, কোভিড আইসিইউ সহ একটি চমৎকার পর্যায়ে রয়েছে, যেখানে একদম স্মুথলি এখন কোভিড রোগীর চিকিৎসা সম্পন্ন হচ্ছে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি মোল্লা জালাল, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম এ আজিজ, ধন্যবাদ ডক্টর আশিস কুমার চক্রবর্তী। সকলেই আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সকলেই সচেতন হলে অবশ্যই এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। 3 জনকে অনেক ধন্যবাদ। দর্শক, একুশে রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সচেতন থাকুন। শুভরাত্রি।